Hello everyone. আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসএ 26 ব্যাচ, আশা করছি সবাই ভালো আছো। ভাইয়াকে একটু তোমরা জানাও যে আমার সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর তোমরা স্পষ্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে একটা আমরা সেশন নিব, এটাকে আমি শুধু ক্লাস বলছি না, একটা সেশন হবে। তোমরা একটু সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যারা যারা ক্লাসে যুক্ত আছো। আজকের ক্লাসটার মাধ্যমে আসলে ক্লাসের উদ্দেশ্যটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে, তোমরা তো এইচএসসি 26 তাই না, অর্থাৎ তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, তোমাদের ফলাফল এখনো দেয়নি। তো তোমরা যে 24 সালে ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস পেয়েছো, কিন্তু ইংলিশের আসলে সিলেবাসটা কি? ইংলিশে যে 200টা মার্কের পরীক্ষা হবে তোমার, এই 200 মার্কের জন্য তুমি কি কি জিনিস পড়বা, তোমার কোন কোন সিলেবাসটা কতটুকু, কোথা থেকে প্রশ্ন হবে, কোন টপিকটা কঠিন, কোন টপিকটা ইজি, কোন টপিকটা পড়তে তোমার কোন কোন জিনিসগুলোর সহায়তা লাগবে, এই ওভারঅল ব্যাপারগুলো যেমন ক্লিয়ার করব। পাশাপাশি বন্দি পাঠশালা তোমাদেরকে ইংরেজির জন্য একেবারে পূর্ণাঙ্গ একটা সার্ভিস দিবে। সেই জায়গায় তোমাদের ইংলিশের একেবারে চূড়ান্ত সার্ভিসটা নিশ্চিত করব তোমাদের মানিক ভাইয়া। তোমরা যারা এসএসসিতে আমাদের ক্লাস করেছো, সেখানে জানার কথা যে আমরা ডেডিকেশনে কোনোদিন একটা বিন্দু ছাড় দেই না, যে আমাদের ক্লাস, ডেডিকেশন, আমাদের প্রবলেম সলভিং, সব ক্ষেত্রে উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু গিভ দ্য বেস্ট সার্ভিসেস টু আওয়ার স্টুডেন্টস। সো এই জিনিসটার ব্যর্থ এখনো ঘটবে না। আমরা চেষ্টা করবো এই বছরও 26 ব্যাচের জন্য ইংলিশের চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেওয়া যায় এটাকে নিশ্চিত করার পুরো রোড ম্যাপ আজকে আমরা শেয়ার করবো তোমাদের সাথে। সো সবাই আজকে যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। অনেকেই মোটামুটি ধীরে ধীরে যুক্ত হচ্ছ। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যুক্ত হয়ে যাও সবাই। ভাই এখন প্রিপোজিশন কেন? আচ্ছা, গাইডলাইন সেশন থাকবে, প্লাস একটা ক্লাসও করাবো আজকে, ছোটখাটো একটা ক্লাস করাবো। ওকে, প্রিপোজিশন একটা ক্লাস করাবো আজকে। তোমাদের রুটিনে কিন্তু ছিল আজকে রবিবারে প্রিপোজিশনের ক্লাস, তাই না? ওকে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সো ক্লাসটি শুরু করছি। আজকের এই লেকচার বা আজকের এই আলোচনা পরম করুণাময় স্রষ্টার নামে, যিনি আমাকে, তোমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তারই আসলে প্রার্থনা করার জন্য। আজকের ক্লাসের মূল আলোচনা আসলে প্রিপোজিশন, তবে আমরা আজকে গাইডলাইনটা দিব যে তোমরা আসলে কিভাবে তোমাদের প্রস্তুতি নিবা। আচ্ছা, তোমরা একটু জানাও তোমাদের যেহেতু ফলাফল কিছুদিনের মধ্যে, তোমাদের আসলে এক্সপেকটেশনটা কিরকম, কিরকম পরীক্ষা হয়েছে, কি আশা করছো, কি প্রত্যাশা করছো, সেটা অবশ্যই ম্যাটার করে, তাই না? চলো আমরা তাহলে একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা একটু দেখব যে স্টাডি গাইড। দেখো, আমরা সবসময় যখন ধরো একটা রাস্তা, আমার গন্তব্য, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা গন্তব্য পয়েন্ট। ওকে, এখন এই যে গন্তব্য পয়েন্টটাতে আমরা যাব, ঠিক আছে, এটা ধরো আমার একটা গন্তব্য পয়েন্ট, এই জায়গাটায় তুমি শুরু করছো, এই জায়গাটা থেকে, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। ওকে, এখন এখান থেকে তুমি যে ওই জায়গাটায় যাবা, এটার জন্য তোমার একটা রাস্তা প্রয়োজন না, যে কোন রাস্তাটায় গেলে এটা আমার জন্য সহজ হবে। ধরো অনেকগুলো রাস্তা আছে, তুমি এখান থেকে এই রাস্তাটা ঘুরে এইখান দিয়ে আসতে পারো। একজন ব্যক্তি এখান থেকে ঘুরে এই যে পুরো রাস্তাটা পার হয়ে এখানে আসলো। আরেকজন ব্যক্তি সে এই জায়গা থেকে শুরু করে জার্নি, সে এইখানে উল্টো পাল্টা রাস্তায় গিয়ে অনেকভাবে ঘুরে ফিরে সে সঠিক জায়গাটা পেল না, এরপরে এখানে এসে পৌঁছালো। খেয়াল করো, তারা দুজনেই কিন্তু গন্তব্যে পৌঁছেছে, দুজনেই কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। আরেকজন ব্যক্তি, আরেকজন স্টুডেন্ট তোমাদের মতো, সে কি করেছে, সে খুব বুদ্ধিমান, সে সঠিক পথটা আগে খুঁজে বের করেছে। রাস্তায় দৌড়ানোর আগে আগে তো জানা উচিত যে আমার জন্য আসলে কোন রাস্তাটা দিয়ে আমি যাব, আসলে একটা জায়গায় যেতে হলে কোন রাস্তাটা সহজে যাওয়া যায়, কোন রাস্তাটা কম সময়ে যাওয়া যায় এবং সেখানে বেশি ফলাফল পাওয়া যায়।
এখন আরেকজন স্টুডেন্ট সে এইখান থেকে শুরু করে একেবারে সরল পথে এখান থেকে এখানে গিয়ে পৌঁছালো। এখন তোমরাই বলো, একটু জাজ করো। হ্যাঁ, আজকের ক্লাসটাই আমি তোমাদেরকে মানসিক দক্ষতা বলি, চিন্তার যে জগৎটা তৈরি করার চেষ্টা করব। তাহলে এই যে তিনজন স্টুডেন্ট, এ হচ্ছে এ, আমরা এখানে নাম দিলাম এদেরকে, ধরো এ হচ্ছে এ হচ্ছে বি, আর এটা হচ্ছে সি গেল। কোনজন সবচেয়ে আগে সবচেয়ে কম কষ্ট করে দ্রুততম সময়ের মধ্যে সে তার লক্ষ্য, গন্তব্য বা যে তার টার্গেটটা আছে লাইফের, এইমটা, সেটা টাচ করতে পারলো? দেখো, সহজেই অনুমেয় না, সহজে জিনিসটা বোঝা যায় না যে যেই ব্যক্তি পুরো উল্টো দিকে ঘুরে গেল, আচ্ছা সে পৌঁছেছে কিন্তু অনেকটা পথ ঘুরে গিয়েছে, আর এই ব্যক্তি সঠিক গাইডলাইনের অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে, সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক দিকে ঘুরেছে। দেখো, সে অনেক জায়গায় গিয়েছে, উলট পালট খেয়েছে, শেষে অবশেষে গিয়ে সে অনেক সময় অনেক শক্তি নষ্ট করে গিয়ে এখানে পৌঁছেছে। তাহলে তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি আসলে যে জায়গাটায় যাচ্ছ এটার জন্য ইজিয়েস্ট ওয়ে এবং সেটার জন্য রাইট ওয়েটা কোনটা আসলে, সেটা খুঁজে বের করতে পারলে দেখবে তোমার পুরো জার্নিটা খুব স্মুথ হবে। তোমার যেই জায়গায় যেতে চাচ্ছ, তোমার যে স্বপ্নটা দেখছো, তোমরা এসএসসি পাস করবা, কিছুদিনের মধ্যে এসএসসি তোমাদের কমপ্লিট হবে, রেজাল্ট দিবে, তোমার তো অবশ্যই একটা স্বপ্ন আছে, তাই না? তোমরা কেউ কেউ স্বপ্ন বিয়ার করতেছো, কাল্টিভেট করতেছো, স্বপ্নকে লালন করতেছো যে আমি একদিন সাদা অ্যাপ্রন পরে আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন প্রকৌশলী হব, আমি একজন ম্যাজিস্ট্রেট হব, আমি একজন লয়ার হব, আমি একজন ব্যারিস্টার হব, তাই না? একজন ব্যবসায়ী হব, একজন ক্রিকেটার হব। এই যে তোমার লক্ষ্যটা দেখছো, এই লক্ষ্য ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি আসলে কোন জিনিসটা চুজ করছো, তোমার কাছে যদি জিনিসটা নাই থাকে, একটা লক্ষ্য না থাকে, টার্গেট, আসলে আমি কোথায় যেতে চাচ্ছি, তাহলে কিন্তু তুমি আসলে ওই যে কি বলে, ধরো রাতের বেলা যখন কিছু দেখা যায় না, অন্ধকারে হাঁটলে কিন্তু গন্তব্যে যাওয়া যায় না। তুমি হাঁটতেছো ঠিকই অনেক দূরে, কিন্তু যাচ্ছ কোথায় সেটা কিন্তু জানো না। ঠিক এরকম হবে যে অগোছালো পথে হাঁটলে কোন দিকে যাচ্ছি, দিন শেষে হয়তো গন্তব্যে আমি পৌঁছে গেছি, কিন্তু সময়, এনার্জি, আমার শ্রম, আমার মেধা অনেক বেশি খরচ হয়েছে। যেই মেধা, শ্রম, পরিশ্রম আমি দিলে হয়তো অন্য জায়গায় আমার ফলাফল আরো বেটার আসতো, আরো দ্রুত আসতো, আরো দিন শেষে আমি সবার চেয়ে আরো দ্রুত সফল হতে পারতাম। সো এই কথাটা দিয়ে শুরু করলাম যে তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আসলে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা, দিস ইজ হোয়াট ইউ নিড রাইট নাও। তোমার এই মুহূর্তে ঠিক ওই জিনিসটা দরকার, সবচেয়ে সহজ পথটা কোনটা। ওকে, আচ্ছা তাহলে তোমার রেডি আজকে সেশনের জন্য? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করবো আজকে একটি খুবই ফ্রুটফুল একটা আলোচনা হবে। দিন শেষের জন্য তোমার এইটা মাথায় থাকে যে আমার জন্য যা প্রয়োজন ছিল আমি ঠিক সেই জিনিসটা আজকে পেয়েছি, আমার প্রস্তুতির জন্য কোন জিনিসটা শুরু করা প্রয়োজন। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের স্টাডি গাইডের একটা সহজ আলোচনা, যে সঠিক পথটা খুঁজে বের করা, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম জানাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। স্টাডি গাইডের একটা সহজ আলোচনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন ধরো তাহলে তোমাকে এই যে রাস্তাটা গন্তব্যে পৌঁছানোর জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট। সেটা কি? একটা হচ্ছে ইয়োর ডেডিকেশন, তোমার প্রবল ইচ্ছা শক্তি লাগবে এই জায়গাটায়, চরম লেভেল ইচ্ছা শক্তি, যে আমার এটা লাগবে, আমি এটা পেতে চাই, আমি এটা হতে চাই। এই জায়গাটা সিদ্ধান্ত নেওয়ার তোমার এখনই সময়। এখনই সেট করবা যে ইয়েস, আই ওয়ান্ট টু বি দ্য ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি আ ম্যাজিস্ট্রেট, আই ওয়ান্ট টু বি আ লয়ার। দিস ইজ টাইম ইউ নিড টু ফিক্স ইউর ড্রিম। আর এইটার পাশাপাশি আরেকটা কাজ করে কে জানো? অবশ্যই তোমার বাবা মা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দেন, সৃষ্টিকর্তা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার সেই সক্ষমতা দেন। তার পাশাপাশি আরেকজন ব্যক্তি খুব বড় একটা ভূমিকা রাখে। সেটা হচ্ছে তোমার একজন ট্রু মেন্টর, সঠিক একজন শিক্ষক, যিনি আসলে
শিক্ষকতার মাধ্যমে একটা শিক্ষার্থীর সফলতাকে দেখতে চান, যে মনে হয় যে এই যে আমার শিক্ষার্থীরা সফল হলো, আমার এই ছাত্রটা সফল হলো, আমার এই ছাত্রীরা সফল হলো, আর যারা সফল হয়নি তাদেরকেও জীবনের শিক্ষাটা দেওয়া, সেই কাজটাই আমরা করার চেষ্টা করি। যে যারা সফল হয়েছে দ্যাটস ফাইন, আমরা তাদেরকে কংগ্রাচুলেট জানাই, যারা সফল হয় নাই তাদেরকে জীবনের জন্য অভিনন্দন জানাই, লড়াই করতে শিখতে তাদেরকে প্রস্তুত করি। ঠিক তোমরাও যেন সেই লড়াইটাতে এগিয়ে থাকতে পারো। ওকে, এই দুয়ের কম্বিনেশনে হচ্ছে আমরা বন্দি পাঠশালার সফলতার গল্প লিখবো 26 ব্যাচের সাথে। তোমরা স্টুডেন্টদের ডেডিকেশন, তোমরা হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত আছো কিনা, এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। একটা রাস্তায় নামবো, একটা দৌড় প্রতিযোগিতায় নামবো, দৌড় প্রতিযোগিতায় নেমে বা একটা খেলায় নেমে বা রেসে নেমে আমি প্রস্তুত কিনা যে আমার গন্তব্যে আমি যে শেষ করবো আমার এই রানটা, রেসটা। এইটা তোমার মধ্যে আগে প্রশ্ন করো যে am I right now prepared for the race? নিজেকে প্রশ্ন করো, তুমি নিজে রাজি আছো কিনা, তুমি নিজে প্রস্তুত কিনা, ডিটারমিন্ড কিনা যে আমি দৌড়াতে চাই, এই দৌড়ে আমি ফার্স্ট হতে চাই, এই দৌড়ে আমি এগিয়ে যেতে চাই। Then you have to choose your mentor who can guide you to the proper way. Okay, are you ready? ভাইয়া আপনার মাধ্যমে ইংলিশের পথ চলা শুরু করবো ইনশাল্লাহ। প্লেজার। যদিও আমার এসএসসি কোর্সের স্টুডেন্ট ছিল, জ্যোতিকে আমি চিনি। জ্যোতি আমার এসএসসি কোর্সের স্টুডেন্ট ছিল, এন্ড জ্যোতি ইউর পারফরমেন্স ওয়াজ ট্রুলি আনবিলিভেবল। তোমার পারফরমেন্স খুবই সুন্দর ছিল থ্রু আউট দ্য হোল কোর্স। ওকে, আচ্ছা, এই জায়গাটাই আমরা তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে তুমি নিজে প্রস্তুত আছো কিনা এই জার্নিটাতে শুরু করার। ওকে, যদি তুমি প্রস্তুত হও তাহলে ইয়েস লিখতে পারো, ইয়েস ভাইয়া আই এম রেডি। এটা লেখার মাধ্যমে মনের মধ্যে একটা শক্তি আসবে যে আজকে আমি এই ক্লাসের মধ্যে রাত 10টা এত মিনিটে আমি মানিক ভাইয়ের সাথে বন্দি বাসালায় প্রমিস করেছি যে ইয়েস আই এম রেডি টু রান দ্য রেস, আমি এই পথ চলায় দৌড়াতে আমি প্রস্তুত আছি। এইটা তোমার খাতায় নোট করে ফেলো, কোথাও এটা লিখে ফেলো, তারপর তোমার জার্নি পুরোপুরি শুরু। চলো আমরা ইংলিশের একদম আজকে গভীরতার দিকে যাব ধীরে ধীরে। চলি আমরা ইংলিশের তোমাদের আসলে সিলেবাসটা কতটুকু এটা আমরা আগে বোঝা উচিত, তাই না? আমরা আগে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো সিলেবাসটা দেখবো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড হচ্ছে 107 আর সেকেন্ড পেপার হচ্ছে 108। ওকে, আশা করছি দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট কোডটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, পরীক্ষার তোমার কোয়েশ্চেনের মধ্যেই থাকবে এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড। ওকে, আমাদের জানা দরকার যে তোমাদের কোন কোন ইউনিটগুলো তোমাদের পরীক্ষায় আছে। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, আমি চাইবো তোমরা খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে একটু নোট করো যে তোমাদের যে টেক্সট বইটা আছে এই বইয়ের তুমি কোন কোন প্যাসেজগুলো তুমি পড়তে হবে। আজকের মধ্যে তোমার জার্নি শুরু হয়ে গেল ইংরেজি পড়ার, তাই না? বসে থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তোমাদের কোন কোন ইউনিটগুলো আছে। আমি আজকে এখানে শুধু ইউনিটগুলো বলছি, কোনটা ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট এটা বলছি না, কারণ এটা বলার জন্য আরো সময় আছে আমাদের কাছে। আমাদের প্রথম ইউনিট, তোমরা ইউনিটের নামটা মনে রাখো, এটা কিন্তু ইউনিটগুলো আবার নতুন বইয়ে রিপ্রিন্ট যখন হয় তখন কি হয়, আগেরটা পরে পরেরটা আগে যায়, কিন্তু ইউনিট লেসন সেম থাকে। তোমাদের প্রথম ইউনিট কি, ওয়ান পিপল, মানে ইউনিট 1 হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম ইউনিট। আর প্রতিটা ইউনিটের সবগুলা লেসনই কিন্তু তোমাদের পড়তে হবে। যে ইউনিটটা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত আছে ওই ইউনিটের সব লেসন, এইটা আছে এটা নাই, এটা আছে এটা নেই এমনটা না, ওই ইউনিটের সবকিছু। তাহলে এই ইউনিটে খেয়াল করো কয়টা প্যাসেজ আছে, 1টা 2টা 3টা, তাই না? এই 3টা লেসন সবগুলো তোমাকে জানতে হবে একদম ভালোভাবে। ইউনিট 2 আছে আমাদের, ইউনিট 2 তে কি কি আছে? ইউনিট 2 তে আছে হচ্ছে লেসন হোয়াট ইজ আ ড্রিম, ড্রিম পোয়েমস, আই হ্যাভ আ ড্রিম, এই 3টা লেসন আছে আমাদের ইউনিট 2 তে। ইউনিট 3 খেয়াল করো কি আছে এটা, ইউনিট 3 হচ্ছে লাইফস্টাইল, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটিকেট নেটিকেট, ফুড ট্রেন্ডস, ফিটনেস, আরেকটা আছে সেটা হচ্ছে স্পেন্ডিং। এই 5টা লেসন আছে আমাদের ইউনিট 3 তে। ওকে, তোমরা একটু নোট করে ফেলো, প্রয়োজনে স্ক্রিনশট রাখো। আচ্ছা, এখন আসি আমরা আমাদের ইউনিট 4 এ কি আছে, অ্যাডোলেসেন্স, রাইট? অর্থাৎ বয়সন্ধিকাল নিয়ে অনেকগুলো প্যাসেজ আছে।
যেমন ধরো দ্য স্টোর মেনি স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস, এইরকম করে আমাদের ইউনিট 4 আছে, ইউনিট 5 আছে। ওকে, আচ্ছা আর কি কি আছে? ইউনিট 6 রিলেশনশিপ, ইউনিট 7 হিউম্যান রাইটস। এই হচ্ছে আমাদের মোট ইউনিটগুলো। আরেকটা আছে ইউনিট 9। ওকে, এখানে আসে নাই যদি ইউনিট 9 আছে। তাহলে আমাদের মোট এই ইউনিটগুলোর মধ্যে যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ আমাদেরকে জানতে হবে। এখন একটা মজার কিন্তু একটা তেতো একটা সত্য কথা বলি। তোমরা যখন এসএসসি প্যাসেজ পড়েছো, তোমাদেরকে ভাইয়া প্যাসেজ পড়াইছি না, মনে আছে না? তোমাদের কোর্সে বলি বা পাওয়ার প্লেতে বলি, একাডেমিক কোর্সে বলি, পড়াইছি আমি, ফ্রি ক্লাস অনেক নিয়েছি। এখন যেটা হয় এসএসসির প্যাসেজগুলো কি হয় জানো, এক ক্লাসে 2-3টা প্যাসেজ সলভ করানো যায়। ধরো এই যে মে ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপর হচ্ছে ধরো কি আছে যে আরো কি কি আছে আমাদের প্যাসেজগুলো, যে রুটস, যে অধ্যায়ের প্যাসেজগুলো, একদিনে বা এক ক্লাসে 2 ঘন্টার একটা ক্লাসে তুমি চাইলে অনায়াসেই 3টা প্যাসেজ অ্যাটলিস্ট সুন্দরভাবে বাংলা অর্থ বুঝে কাভার করে ফেলা যায়। বাট ওয়েন ইট কামস টু এইচএসসি প্যাসেজ ইটস কোয়াইট টাফার। এইচএসসি প্যাসেজ, এক একটা প্যাসেজ দেখলে তুমি ধারণা করতে পারবা, তোমার টেক্সট বইটা এখন তো কিনো নাই, তো দেখলে বুঝবা। একটা প্যাসেজ এমন হয় যে ধরো 1.5 পেজ 2 পেজ একটা প্যাসেজ, পেজের 1.5 পেজ 2 পেজ, যে তোমাদের প্রথম যে প্যাসেজটা এটা 4 বা 5 পেজ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এখন এই প্যাসেজগুলো নেওয়া হয় কোথা থেকে বলো তো? জি ভাই মনে আছে, দারুণ ছিল ওইগুলা। আচ্ছা তোমরা অনেকেই আছো আমার আগের স্টুডেন্ট, শিমুল না? আচ্ছা আমার আগের স্টুডেন্ট আছো, তোমরা আমার আগে ক্লাস করেছো। আচ্ছা দারুণ হয়েছে, মাই প্লেজার, অনার্ড। ওকে, তো এইচএসসির প্যাসেজগুলো নেওয়া হয় কোথা থেকে? ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো রয়েছে, ধরো রয়টার্স বা এএফপি বা বিবিসি, সিএনএন, এই ধরনের ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো রয়েছে সেখান থেকে পর্যন্ত প্যাসেজ নেওয়া হয়। আইএলটিএস এর যে রিডিং টেস্টগুলো হয়, রিডিং টেস্টের প্রশ্ন পর্যন্ত এখানে থাকে। তার মানে স্ট্যান্ডার্ড কিন্তু এখন চেঞ্জ। তুমি একটা জায়গায় ছিলা, তুমি একটা ন্যাশনাল গণ্ডিতে পড়াশোনা করতা, এখন তোমার পড়ার গণ্ডির মধ্যে অনেক কিছু ইন্টারন্যাশনাল চলে আসতেছে। তুমি ধরো এই যে আমি একটা সহজ তোমাকে উদাহরণ দিই, তুমি যখন এই প্যাসেজটা পড়বা, এই যে ধরো নেলসন ম্যান্ডেলা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো? রয়টার্স নামে একটা অনলাইন জার্নাল। এই রয়টার্স কোন দেশে? রয়টার্স হচ্ছে ব্রিটিশ। এটা ব্রিটিশ একটা মানে গণমাধ্যম। তাহলে যেই পত্রিকা, যেই অনলাইন পত্রিকা বিদেশি মানুষেরা পড়ে, ব্রিটেনের লোকেরা পড়ে, কানাডার লোকেরা পড়ে, আমেরিকার লোকেরা পড়ে, ওই দেশের মাতৃভাষা বা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তাহলে অত কঠিন প্যাসেজ পর্যন্ত আমাদের এইচএসসিতে দিয়েছে। এটার কারণ কি? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা মনে করছে যে এইচএসসি ওঠা একটা শিক্ষার্থীর অতটুকু স্ট্যান্ডার্ড তার মধ্যে গড়ে ওঠা প্রয়োজন। এই জন্যই কিন্তু আমাদেরকে আস্তে 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 ইংরেজির স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য প্যাসেজ বলি, রাইটিং বলি, সবকিছু আরো বাড়ছে। সো এখন থেকে আস্তে আস্তে কেয়ারফুল হতে হবে। ওকে, এটা একটা উদাহরণ, এরকম আরো অনেকগুলো আছে। হ্যাঁ, আমি হয়তো ধরে ধরে বলতে পারবো না, টেক্সট বই যখন পড়াবো তখন বুঝবা, লাইন বাই লাইন যখন পড়াবো, অর্থ সহ গ্রামাটিক্যাল মেনটেন করে, সব তখন ক্লিয়ার হবে। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে কি কি আছে আমাদের। এইবার আসি আমার পরীক্ষায় প্রশ্নে কি থাকবে। আসো জি ভাই, সেই ছোট্টকাল থেকে তো আপনার ক্লাস করছি, ছোট্টকাল থেকে না? প্যাসেজের একজন বলেছে যে প্যাসেজের ওয়ার্ডগুলো আগের থেকে একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম তো স্বাভাবিক হবেই, ওয়ার্ডগুলো অপরিচিত হবে, নতুন ওয়ার্ড হবে, একটু কঠিন হবে, এই ব্যাপারটা এখানে। আচ্ছা, একটু আমরা নাম্বারে যেই মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করি। আমাদের যে প্রথম প্যাসেজ থেকে প্রশ্ন আসবে 5টা এমসিকিউ, 10টা এমসিকিউ, 5 মার্ক। 5টা কোয়েশ্চেন আসবে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 3 মার্ক করে, অর্থাৎ তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে হবে। শুধু কোন রকমের মুখস্থ লিখে দিলাম বা বই থেকে একটা লাইন লিখে দিলাম এমনটা হলে হবে না। এইচএসসি তে একটু তোমাকে স্মার্টলি অ্যান্সারটা রিপ্রেজেন্ট করতে হয়। এরপরে আসি আমাদের আরেকটা প্যাসেজ থাকবে, এটা গেল হচ্ছে 2টা গেল একটা প্যাসেজ থেকে। এরপরে আসো আমাদের এই যে এইখানে আরেকটা প্যাসেজ থাকবে। হ্যাঁ, এই 2টার জন্য একটা প্যাসেজ। একটা প্যাসেজ থেকে কি করবো? ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। তোমাদের এসএসসি তে ইনফরমেশন ট্রান্সফার ছিল, একটা প্যাসেজ দেওয়া আছে, এরপরে বক্সের মধ্যে ফাঁকা জায়গা আছে, কোন কোন তথ্য প্রয়োজন, কোথায় হোয়ার, কোথায় হু, কোথায় ওয়েন, এই ধরনের জায়গা ছিল, তুমি বসাইতা।
কিন্তু তোমাকে এখন ইনফরমেশন ট্রান্সফারের সাথে একটা নতুন টপিক যুক্ত হয়েছে ফ্লো চার্ট। কোন কোন বোর্ডে ইনফরমেশন ট্রান্সফার আসে, কোন কোন বোর্ডে ফ্লো চার্ট আসে। ফ্লো চার্টের ব্যাপারটা কি এটা নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে ফ্লো চার্টে পাচ্ছি কত আমরা? 5 মার্ক। সামারি রেটিং তোমাদের এসএসসি তে ছিল, এখন আমাদের 10 মার্ক এটাতে। ওকে, এসএসসির মতোই মোটামুটি, একটু স্ট্যান্ডার্ড লেখা লিখতে হবে। আচ্ছা, এইবার আসি আমাদের আনসিন 3টা জিনিস আছে। তাহলে এই দুইটা গেল কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 গেল হচ্ছে সিন প্যাসেজ। তোমাদের এসএসসি তে যে আনসিন প্যাসেজ আসতো, এইচএসসি তে কোনো ধরনের আনসিন প্যাসেজ না। এটা কারণ হচ্ছে টিচাররা জানে যে পরিমাণ কঠিন প্যাসেজ বইয়েই দেওয়া আছে, এর বাইরে আসলে আনসিন প্যাসেজ দিলে আর সম্ভব না কিছু। বইয়ে অলরেডি অনেক কঠিন কঠিন প্যাসেজ দেওয়া। আচ্ছা, তারপরে কি আছে? উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, আর হচ্ছে রিঅ্যারেঞ্জ। ওকে, এগুলো মোটামুটি তোমরা চিনো। আচ্ছা, একটু এখানে খেয়াল করো তো, দেখো আমাদের শুধু রাইটিং পার্টে মার্ক কত? সামারি রাইটিং, এটা কিন্তু রাইটিং পার্ট। ইনফরমেশন ট্রান্সফার, এটা রাইটিং বাদ দিলাম। তাহলে রিঅ্যারেঞ্জ, এটাও তুমি রাইটিং পার্টে ধরো। তোমার এখানে গ্রাফেন চার্ট কি? গ্রাফেন চার্ট হচ্ছে রাইটিং পার্ট। এখানে স্টোরি রাইটিং রাইটিং পার্ট, ইনফর্মাল রাইটিং রাইটিং। দেখো শুধু রাইটিং এ কত মার্ক তুমি পাচ্ছ? রাইটিং এ তুমি 10, এখানে 15 30 40 40, আর এখানে 10 50 50 10 60 মার্ক হচ্ছে তুমি রাইটিং ধরতে পারো অনেকটা রাইটিং এই। অর্থাৎ এইটাকে যদি আমি রাইটিং এ ধরে নেই, যে আমি যদি, আমরা কি করি না, আমরা তো সামারি লিখি রাইটিং এর মতোই, তাই না? তারপর হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ তো অনেক সময় অনেকগুলো পড়ি, তাই না? তাহলে ফার্স্ট পেপারের 100 মার্কের মধ্যে প্যাসেজ পড়া ছাড়াও 60 মার্ক অর্জন করা সম্ভব, যদি তুমি জানো যে কিভাবে ওই 60 মার্ক আর্ন করতে হয়। কিছু কিছু শিক্ষার্থী এইচএসসি তে ফার্স্ট পেপারে ফেল করে। আমার মনে হয় যে ফার্স্ট পেপারে ফেল করা অন্যতম কঠিন একটা কাজ। তারা ফেল করার অন্যতম কারণ হচ্ছে শুধু সঠিকভাবে জানে না কোন অ্যান্সারটা কিভাবে করতে হয়, কোন জায়গায় কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, এই জায়গাটা না জানাতেই অনেকে ফেল করে ফেলে। এইগুলো আমাদের ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। টোটাল 100 মার্কে তোমার কোন প্রশ্নে কি কি উত্তর করতে হবে। ওকে, একটু সেকেন্ড পেপারটা দেখে নাও। সেকেন্ড পেপার সাবজেক্ট কোড 108। ওই যে 23 সালের শর্ট সিলেবাস কিন্তু এখনো পর্যন্ত আছে তোমাদের। এই হচ্ছে আমাদের মোট 9টা গ্রামার আইটেম। আমাদের সেকেন্ড পেপারে কয়টা গ্রামার আইটেম? মোট 9টা। কি কি আছে? প্রিপোজিশন 5 মার্ক, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ 5 মার্ক, কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের এসএসসি তে ছিল, তবে এসএসসি র চেয়ে আরেকটু স্ট্যান্ডার্ড এখন, 10 মার্ক। আছে রাইট ফর্ম অফ ভার্ব, এসএসসি তে ছিল 7 মার্ক। তোমাদের ন্যারেশন আছে, এসএসসি তে ছিল, এখানে 7 মার্ক। ইউজ অফ মডিফায়ার্স, মডিফায়ার এসএসসি তে ছিল না, এখানে আছে 5 মার্ক। কানেক্টর, কানেক্টর এসএসসি তে ছিল, তাই না? কানেক্টর পড়িয়েছি আমি আমার ইংলিশ উইনার এসএসসি কোর্সে, এখানে আছে 7 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম এটা তোমাদের ছিল না, তোমাদের ছিল প্রিফিক্স সাফিক্স, এখানে আছে 7 মার্ক। আর আছে আমাদের পাংচুয়েশন, এটা এসএসসি তে ছিল। তাহলে এসএসসি তে পাচ্ছ কোনটা? এটা। ন্যারেশন পাচ্ছ এসএসসি টপিক, রাইট ফর্ম অফ ভার্ব এসএসসি টপিক, কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি টপিক, রাইট? প্রিপোজিশনও এসএসসি তে ছিল, আলাদা ছিল না, প্রিপোজিশন আর্টিকেল একসাথে ছিল। তাহলে আমি নতুন পাচ্ছি কি এইচএসসি তে গ্রামারে? নতুন পাচ্ছি কি? আমি পাচ্ছি মডিফায়ার পাচ্ছি নতুন, আর পাচ্ছি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। তুমি 9টা টপিকের মধ্যে 7টাই তুমি কিছু না কিছু পড়ে আসছো। হ্যাঁ, এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভাইয়া আমরা এসএসসি তে যে রাইট ফর্ম অফ ভার্ব পড়ছি অথবা এসএসসি তে যেই যতটুকু স্ট্যান্ডার্ড ন্যারেশন পড়ছি এখানে কি সেম আসবে? ইম্পসিবল। এসএসসির চেয়ে কয়েক গুণ সেন্টেন্স গুলো কঠিন হবে, এটাই স্বাভাবিক। তুমি এখন 2 বছর উপরে উঠছো, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো, রাইটিং পার্টে 3টা টপিক পাবা। ফর্মাল লেটার অর্থাৎ ইমেইল, এখানে পাবা 10 মার্ক। 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফ 15 করে। তাহলে এইখানে দেখো রাইটিং কত পাচ্ছি? এখানে রাইটিং আছে, এখানে কিন্তু আরেকটা মার্ক আছে 15। তাহলে টোটাল কত পাচ্ছি? 15 15 30 আর 40। তাহলে এখানে 40, ওইখানে 60, 100 মার্ক। তাহলে 200 মার্কের মধ্যে তুমি 100 মার্ক শুধু রাইটিং এই পাচ্ছ। এখন বলো দেখি, তুমি যদি একটা সঠিক গাইডলাইনে থাকো তাহলে কি কঠিন হবে জার্নিটা? টোটাল কিন্তু সিলেবাসে কি কি থাকে ভাই বলে দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিলকিস বেগম, পরিচিত নাম। ভাই আপনার কি একটা কোর্স কিনলে কি অল কভার হবে? কোর্স কতদিনের হয় অলওয়েজ? আচ্ছা আচ্ছা, কোর্স ব্যাপারে তোমরা জানতে চাচ্ছ, ওকে ফাইন, আমরা আলোচনা করব।
আচ্ছা, এখন দেখো তাহলে এখন আমাদের ক্ষেত্রে কি হয় দেখো, আমরা এই যে গ্রামারের 9টা আইটেম পড়ার জন্য আমরা সারা বছর আমাদের কি করতে হয়, সারা বছর আমাদেরকে প্রাইভেট পড়তে হয়, তাই না? এমনটা হয় না? এখন ব্যাপারটা কি হয়ে দাঁড়ায় যে সায়েন্স স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কমার্সের হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আর্টসের হচ্ছে আইসিটি, অর্থনীতি, এই পড়াগুলো পড়ে তারা দেখা যায় যে আবার সারা বছর প্রতি মাসে একটা পেমেন্ট পে করে 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 প্রতি মাসে 1000 টাকা করে পে করে বা কোথাও 800 টাকা, এই কোর্স বা তাদের ইংলিশে প্রস্তুতিটা নেওয়া অনেক সময় সম্ভব হয় না। তো এখন তাদের জন্য আসলে করণীয়টা কি? এখন এই ইংলিশের এই সিলেবাসটা শেষ করে দেখো, একদম দেখাই দিলাম তোমার কোন টপিক এসএসসি তে ছিল। এই যে তোমাকে যদি রাইট ফর্ম অফ ভার্বটা এসএসসি তে যা ছিল, এই নলেজটাকে আরেকটু আপডেট করে আরেকটু গুছিয়ে প্রিসাইসলি পড়ানো যায়, তাহলে আমি আশা করছি 3টা থেকে 4টা ক্লাসে এনাফ। এটা ন্যারেশন তোমার যে বেসিকটা আছে এসএসসি তে, ওই বেসিকটার সাথে এখন যদি আরেকটু স্ট্যান্ডার্ড করে আরেকটু প্রিসাইজ করে একটু স্মার্টলি তোমাকে দিয়ে দিই সবকিছু, 2 থেকে 3টা ক্লাসে তুমি ন্যারেশন মোটামুটি কভার করে ফেলতে পারবা। এইভাবে যদি জিনিসটাকে খুব সুন্দরভাবে গোছানো হয়, আমার মনে হয় যে তোমাদের প্রস্তুতি আরো সহজভাবে নেওয়া সম্ভব। তো এটার জন্য আসলে বন্দি পাঠশালা থেকে বা ইংলিশ উইনার মানিক ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট কোর্স আছে। এই কোর্সটা শর্ট সিলেবাসের উপরে, এটা বলছি তোমাদের, এই কোর্সটা 25 এবং 26 ব্যাচ উভয় ব্যাচের জন্য প্রযোজ্য। একটু দেখো এখানে কি আছে, 35টা লাইভ ক্লাস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপরে। একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে, মানিক ভাইয়ের কোর্স যতটা ক্লাস থাকে অতটা ক্লাসে কখনোই শেষ হয় না। অর্থাৎ এই 35টা ক্লাস দেখবা তুমি 50টা অথবা 60টা ক্লাস পেয়েছো। কারণ কি? কারণ আমি জানি যখন আমার প্রয়োজন হয়, স্টুডেন্টদের জন্য আরো বেশি দেওয়া প্রয়োজন হয়, তখন আমি অতটুকু ক্লাস কভার করে দিই। এরকম 50 থেকে 60টা লাইভ ক্লাস, 10টার মতো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, 15টা মডেল টেস্ট। অর্থাৎ তুমি টপিকটা যে পড়াইলাম তোমাকে ন্যারেশন, এটা আবার পরীক্ষার ব্যবস্থা আছে তোমার প্রতিটা টপিকে, যে তুমি পরীক্ষা দিয়ে জাজ করতে পারবা যে আমি কতটুকু বুঝলাম ভাইয়ের ক্লাসটা, কতটুকু বুঝলাম না, কোন জায়গায় গ্যাপ আছে এটা। তারপরে দেখো এক্সক্লুসিভ পিডিএফ, ক্লাসের পিডিএফ পাবা। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটায় খেয়াল করো, তোমাদের জন্য এবছর আমাদের কোর্সে, এইচএসসি কোর্সে একটা চমৎকার ফিচার অ্যাড করা হয়েছে, প্রিমিয়াম প্র্যাকটিস শিট। এই ব্যাপারটা কিরকম, ধরো তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, তাই না? ক্লাসে পড়াই দিলাম, ক্লাসে 7-8টা সলভ করাইলাম, তুমি বুঝলা, ফাইন। এখন বাসায় যখন প্র্যাকটিস করতে যাবা তুমি কনফিউজড হয়ে যাও, আমি কি ওই স্যারের বই কিনবো নাকি ওই স্যারের বই কিনবো, ওই লেখকের বই কিনবো না ওইটা কিনবো, তুমি কয়টা বই কিনবা? এখন এই সবগুলো জিনিসকে কভার করেছি আমরা। এখন এই জিনিসটা কভার করে আমরা হচ্ছে প্র্যাকটিস শিট বানিয়েছি। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের উপরে মোট খুবই গুরুত্বপূর্ণ প্রায় 30টা প্রবলেম এবং সেটা সলিউশন দিয়ে একটা প্র্যাকটিস শিট। ন্যারেশনের উপরে সেম প্যাসেজের, ধর নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা পড়াইলাম, সেটার ভোকাবুলারি, সেটার ওয়ার্ড মিনিং, সেটার সিনোনিম, সেটার অ্যান্টোনিম, সেটার বাংলা অর্থ, এমসিকিউ, একাডেমিক এবং অ্যাডমিশন। এখন থেকেই তোমাদের প্রতিটা প্র্যাকটিস শিটে একাডেমিক লেভেলের সাথে অ্যাডমিশন লেভেলের এমসিকিউ যুক্ত করা হয়েছে। সো এখন থেকে তুমি একটা ফ্লেভার পাবা যে হাউ টু গেট প্রিপেয়ার্ড ফর অ্যাডমিশন টেস্ট। ওকে, এই সব কিছু গেল। এইখানে একটা জিনিস তোমাদেরকে যুক্ত করে দিই, বলে দিই মজার, ফ্রি হ্যান্ড রাইটিং এর 10টা ক্লাস আছে এই কোর্সটাতে। এই কোর্সটার অনেকে প্রশ্ন, যে এটা কি 26-এর জন্য? 26-এর জন্য অবশ্যই এই কোর্সটা, 25-26 2 ব্যাচের জন্যই। যেহেতু তোমরা শর্ট সিলেবাস এখনো পর্যন্ত, সরকারের ঘোষণা দেওয়ার আগে তোমরা শর্ট সিলেবাস। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা কি, দেখো তোমরা সারা জীবন কি করছো, যে ভাইয়া এতটা ইমেল মুখস্থ করব, এতটা লেটার মুখস্থ করব, এতটা অ্যাপ্লিকেশন মুখস্থ করব, এতটা গ্রাফেন চার্ট মুখস্থ করব। দেখো কয়টা গ্রাফেন চার্ট মুখস্থ করা সম্ভব তোমার লাইফে? এরকম হাজার হাজার টপিক আছে যেটা আনকমন পড়লে পরীক্ষায় তুমি লিখে শেষ করতে পারবা না, পরীক্ষায় লিখতেই পারবা না, জিনিসটা আনকমন, তুমি সেন্টেন্স বানাইতে পারো না, মুখস্থ করা হয়নি। এই প্রবলেমটাকে মাথায় রেখে এবার 26 ব্যাচের জন্য আমি নতুন একটা জিনিস অ্যাড করেছি, হচ্ছে 25-26 ব্যাচের জন্য 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিব। অর্থাৎ একটা সেন্টেন্স বাংলায় ভাবলা যে আমি ভাত খাই, আমি গতকাল ঢাকায় ছিলাম, আমার বাড়িতে কেউ নাই, আমার 3 দিনের ছুটি প্রয়োজন, এই কথাগুলোকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করা যায়, এই টপিকটা বা এই সেন্সের উপর মাথায় রেখে 10টা ক্লাস হবে, যেন তুমি অ্যাপ্লিকেশন
নিজে বানিয়ে লিখতে পারো, তুমি যেন একটা স্টোরি নিজে বানিয়ে লিখতে পারো, এই রাইটিং নিয়ে যেন সারা বছর তোমাকে ঝামেলা পোহাইতে না হয়। সো এই কোর্সটা পূর্ণাঙ্গ কোর্স, একটা 4 মাস থেকে 5 মাসের একটা জার্নি হবে তোমাদের সাথে। এটা হচ্ছে 799 টাকা, অর্থাৎ একবারই কোর্স, অর্থাৎ 799 মানে 800 টাকা। পূর্ণাঙ্গ কোর্সটা তোমরা এই মাত্র টাকায় তোমরা এনরোল করতে পারবা, এবং একটি মাত্র কোর্সের মাধ্যমে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইটিং, প্র্যাকটিস শিট, এক্সাম, এক্সক্লুসিভ ক্লাস পিডিএফ সহ সব কিছুর সমাধান একসাথে পাবা। আর তোমাদের প্রবলেম হলে মানিক ভাইয়ের ডিসকাশন গ্রুপ থাকে, ভাইয়ের মেসেঞ্জার থাকে, সকল ধরনের সলিউশন পেয়ে যাবা। সো এখন সিদ্ধান্ত তোমার, তোমরা কতটা দ্রুত নিজেদেরকে প্রস্তুত করা শুরু করবা। ওকে, আসি আমরা। চলো, আমাদের কথাবার্তা শেষ, আমরা এবার পড়ায় ঢুকি। চলো, হ্যাঁ, সবাই পড়ার জন্য প্রিপেয়ার হও। চলো, আজকে একটা মজার জিনিস পড়াবো। আচ্ছা, সবাই কি তাহলে তোমরা ক্লাসের ধারণাটা বুঝছো? তোমাদের এইচএসসির কোন টপিক থাকবে, কোন টপিক পড়বা? হ্যাঁ, আরেকটা ব্যাপার একটু আলোচনা করে দিয়ে দেখো, গ্রামারের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়, তোমাদের অনেকের একটা প্রবলেম হয় যে ভাইয়া ক্লাসে যখন একজন টিচার পড়ায় দেয় তখন আমি বুঝি, রুলসটা বুঝি, তো প্র্যাকটিস করতে গেলে পারি না। এই প্রবলেমটা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের হয়, অর্থাৎ রুলস মুখস্থ করে কিন্তু রুলস থেকে সে আর এটাকে এক্সাম্পল গুলা ব্যবহার করতে জানে না। এই যে প্রবলেমটা, এই ধরনের বড় ধরনের সমস্যা আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর হয়। কিন্তু আমাদের ক্লাসে কি রেখেছে এটার জন্য? হিউজ পরিমাণ প্র্যাকটিস রেখেছি। ইভেন তোমাদের এই যে গ্রামারের ক্লাসগুলো আছে না, এটার ধরো তোমার তো লাইভ ক্লাস হলো, এটার আবার 10টার মতো প্রবলেম রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। অর্থাৎ তুমি ধরো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের মধ্যে আমি 2টা ক্লাস নিলাম, 2টা ক্লাসে আমি 10টা প্রবলেম সলভ করালাম। এরপরে রেকর্ডেড ক্লাস থাকতেছে আরো 2টা, এখানে আরো 10টা প্রবলেম সলভ, কয়টা হইলো? 20টা। প্র্যাকটিস শিটে প্রবলেম থাকতেছে আরো 30টা, মোট কয়টা হইলো? 50টা প্রবলেম যদি তুমি একটা প্রবলেমের একটা টপিকে সলভ করো, এর বাহিরে কোয়েশ্চেন আসলেও তুমি কি আটকাবো মনে হয় তোমার? আমার তো মনে হয় না এর বাহিরে প্রশ্ন আসবে। সো এইভাবে প্র্যাকটিস করার জন্য, এইভাবে প্রস্তুত করার জন্য 26 ব্যাচের জন্য একদম সব সুন্দরভাবে গুছিয়ে নেমেছি। সো নাও ইটস ইয়োর টার্ন টু ডিসাইড হোয়াট টু চুজ, হোয়াট টু রিজেক্ট। চলো আমরা এবার একটু পড়াশোনায় আসি। অনেকে প্রশ্ন করতেছো ভাইয়া ক্লাস কবে থেকে শুরু? এই কোর্সটা তোমরা এখনই এনরোল করতে পারবে, কোর্সটা অলরেডি ওয়েবসাইটে আছে, বন্দি পাঠশালায় ইংলিশ উইনার 3.0 নামে কোর্সটা। ওকে, এনরোল করে ফেলো, তোমরা ক্লাসের রুটিন পেয়ে যাবা, প্রাইভেট গ্রুপে জয়েন হলো, এখানে ক্লাসে যুক্ত হইতে পারবা, তখন তোমরা লাইভ ক্লাসে যুক্ত হবা। ক্লাসগুলো কি লাইভ হবে নাকি রেকর্ডেড? লাইভ ক্লাস, লাইভ ক্লাস। যে 50টা লাইভ ক্লাসের কথা বললাম ওগুলো লাইভে হবে, একদম আমি ক্লাসে দাঁড়িয়ে তোমাদেরকে স্মার্ট বোর্ডে পড়াবো, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলবো, তোমাদের প্রবলেম শুনবো, তোমাদের সলিউশন দিব, এরকম হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা এবার একটু প্রিপোজিশন নিয়ে একটু পড়াশোনা করি। সবাই এবার পড়াশোনায় ব্যাক করো। আচ্ছা, তোমাদের গ্রামারের যেই 9টা আইটেম আছে, 9টা আইটেমের মধ্যে সবার প্রথম যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশনে মোট গ্যাপ থাকবে কয়টা তোমাদের প্রশ্নে? মোট গ্যাপস থাকবে 10টা। ওকে, আজকের ক্লাসে প্রিপোজিশন যতটুকু পড়াবো, কথা দিলাম তোমরা অতটুকু খুব সুন্দরভাবে ব্যবহার করতে শিখবা। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসো, আমি তোমাদেরকে জাস্ট 30 সেকেন্ড টাইম দিচ্ছি। 30 সেকেন্ড টাইম দিলাম ভাইয়া তোমাদেরকে, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো, প্রিপোজিশনের খুব সুন্দর কিছু ধারণা পাবো আজকে। ওকে, ফুল সিলেবাস না, ফুল সিলেবাস তো তোমাদের পরীক্ষাই নাই, শর্ট সিলেবাসের সবকিছু পড়ানো হবে, সবগুলা প্যাসেজ পড়ানো হবে। সো ফুল সিলেবাস যেহেতু পরীক্ষায় নাই, তাহলে ওইটা কেন ধরবো আর বলো? তোমাদের পরীক্ষা বলি, অ্যাডমিশন বলি, সবকিছু শর্ট সিলেবাস থেকেই হয়। আচ্ছা, তাহলে সবাই রেডি না? ওকে, চলো, শর্ট সিলেবাসের সবকিছু, শর্ট সিলেবাসের A to Z। ফুল সিলেবাস সরকার যেহেতু পরীক্ষা নিচ্ছে না, তাহলে আমরা কেন নিব? আচ্ছা, প্রিপোজিশন জিনিসটা আমরা আসলে কি বুঝি একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারির একটা উদাহরণ দেখি। একটা ছোট্ট তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, একদম ছোট। এটা আরো 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। আমি একটা স্টুডেন্টকে অফলাইনে পড়াতাম, তো ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম, যে ছোট ছিল, সে হয়তো 7 বা 8 পড়তো, তো ওকে জিজ্ঞেস করছি যে তুমি একটু বলো তো, প্রিপোজিশনের ক্লাস নিচ্ছিলাম, যে তুমি একটু বলো যে আমার স্কুল রাস্তার পাশে। ওকে, আচ্ছা, ও অ্যান্সার দিল এভাবে যে
মাই স্কুল ইজ দ্য হাইওয়ে। তোমরা তো একটু বড় হয়েছো, তা তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা কিছু রেজাল্ট দিবে, একটু ভাবো তো এখানে ভুলটা কোন জায়গায়। আমি ওকে বলেছি যে আমাদের স্কুল বা আমার স্কুল রাস্তার পাশে অবস্থিত, ও বলেছে কি মাই স্কুল ইজ দ্য হাইওয়ে। এই যে উত্তরটা, খুব বড় কিছু ভুল কিন্তু এখানে হয় নাই। দেখো ভাইয়া কথা কোথায় কোথায় রাখছি জানি না, খাতা কোথায় রাখছি এক্সামের পর চিল করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চিল করতেছো, এখন পড়াশোনায় ফিরো। চিল করলো কিন্তু এখন সময় আস্তে আস্তে শেষের দিকে, হ্যাঁ এখন পড়াশোনায় ফিরো। আচ্ছা এখন দেখো এই যে জায়গাটা, ছোট্ট একটা সেন্টেন্স, একটা মাত্র ওয়ার্ডের ভুলে দেখো পুরো সেন্টেন্সটার অর্থটাই কিন্তু পাল্টে গেল। এখানে সে কি বলেছে, মাই স্কুল ইজ দ্য হাইওয়ে, অর্থাৎ এখানে ধরো এটা হচ্ছে একটা রাস্তা, হ্যাঁ এইটা হচ্ছে একটা হাইওয়ে, এটা একটা রাস্তা গেল এই দিক দিয়ে, এই যে রাস্তায় গাড়ি চলতেছে। এখন সে যখন বলছে মাই স্কুল ইজ দ্য হাইওয়ে, অর্থ হয়ে গেল এই যে পুরো রাস্তাটা, এই যে হাইওয়েটা, এটা একটা রাস্তা। এটা কি সম্ভব? হাইওয়েটা কি একটা স্কুল হতে পারে না। তাহলে এখানে ভুলটা কি করেছে, এখানে সেটা প্রিপোজিশনে ব্যবহার করে নাই। সেটা কি, মাই স্কুল ইজ বিসাইড দ্য হাইওয়ে অথবা বাই দ্য হাইওয়ে। আমার স্কুলটা রাস্তার পাশে অথবা রাস্তার কাছাকাছি। এইরকম ভাবে যদি বলতো বাই অথবা বিসাইড, তাহলে অর্থটা ঠিকঠাক ছিল। তাহলে একটা শব্দের পার্থক্য কতটা পরিবর্তন করে দেয় একটু বোঝার চেষ্টা করো। একটা শব্দের পার্থক্য, পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। কোথায় স্কুল রাস্তার পাশে, কোথায় স্কুলটাই রাস্তা, তাহলে ভ্যারিয়েশন আছে। আচ্ছা আমরা তো বুঝলাম যে প্রিপোজিশনের গুরুত্ব কতটুকু। আমরা একটু দেখি প্রিপোজিশন জিনিসটা কি। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, যারা ইংরেজি নিয়ে গবেষণা করে, কি বলেছে খেয়াল করো যে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড। প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ অর গ্রুপ অফ ওয়ার্ডস অথবা কিছু শব্দের সমষ্টি, such as in, from, to, out of, and on behalf of, used before a noun or pronoun. তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে একটু বলো তো দেখি। প্রিপোজিশন বসে একটা নাউন অথবা একটা প্রোনাউনের পূর্বে। তাহলে একটু নোট করে ফেলো, প্রিপোজিশন বসে কার পূর্বে, একটি নাউন অথবা প্রোনাউনের পূর্বে, ঠিক আছে। টু শো প্লেস, পজিশন, টাইম অর মেথড, অর্থাৎ একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটা কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কোন সময় ঘটেছে, এই জিনিসগুলো বোঝায়। যেমন আমি ধরো যদি বললাম যে আই এম ইন দ্য ক্লাস, কি বললাম খেয়াল করো তো, আই এম ইন দ্য ক্লাস, আই এম ইন দ্য ক্লাস অর ক্লাসরুম, ওকে। এখানে দেখো এই যে আইটা, আই যে প্রোনাউনটা আমি, আরেকটা নাউন এখানে যে ক্লাসরুম, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি, এই দুইটার মধ্যে সম্পর্কটা কোন জায়গায় খেয়াল করো। সম্পর্ক হচ্ছে আমার এই যে প্রোনাউনটার অবস্থান কি, অবস্থান হচ্ছে ঘরটার ভিতরে। এই ধর একটা ঘর, ঘরটার ভিতরে হচ্ছে আমার অবস্থান। তার মানে একটা নাউন কোথায় আছে, কোন পজিশনে আছে, কখন ঘটতেছে, এই ওভারঅল জিনিসগুলো বোঝায় কে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন একটা ছোট্ট জিনিস হলেও একটা সঠিক সেন্টেন্স মেকিং এ এর গুরুত্ব অপরিসীম, ওকে। আচ্ছা তাহলে প্রিপোজিশন জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা এখানে কিছু কমন প্রিপোজিশন আছে, আমরা এগুলো চিনি। আমরা একটু প্রিপোজিশন ব্যবহারে আসি, হ্যাঁ খেয়াল করো। তোমাদের এইচএসসি প্রিপোজিশনকে আমরা দুইটা অংশে ভাগ করি। পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, নেট প্রবলেম করতেছে আসলেই তো, কোন জায়গায় খেয়াল করো, সম্পর্ক হচ্ছে, একটু অপেক্ষা করো, আমি নেটটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, হ্যাঁ এক মিনিট।
এখন ঠিক আছে না? ওকে, চলো তাহলে ক্লাস এখন ঠিক আছে আশা করি। ওকে, এখন খানিকটা ঠিক আছে। চলো, আচ্ছা, প্রিপোজিশনকে আমাদের এইচএসসি তে আমরা দুইটা অংশে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে রুলস, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেগুলো হয়। আরেকটা অংশকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মিন্স একটা স্ট্রিক্টনেস, একটা রিজিডিটি, অর্থাৎ নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট প্রিপোজিশনটা বসবে। যেমন ধরো আমরা বলতে পারি অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই অর্থ কি? মেনে চলা, মেনে চলা। আমরা যদি বলো লুক আফটার, লুক আফটার অর্থ কি? খোঁজা, তাই না? বা দেখাশোনা করা, কারো দেখাশোনা করা, তাই তো? দেখাশোনা করা। তো এরকম নির্দিষ্ট শব্দের সাথে যখন নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর যখন নিয়ম অনুযায়ী, জায়গা অনুযায়ী পরিবর্তন হয়, এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল রুলস। ধরো এইটা একটা বক্স, এই বক্সের উপরে একটা বল আছে, তাহলে আমি কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে দ্য বল ইজ অন দ্য বক্স। অন দ্য বক্স বোঝার চেষ্টা করে কি বললাম? যখন বক্সটার সাথে লেগে আছে কোন একটা জিনিস, এইটাকে আমরা বলি হচ্ছে অন দিয়ে বোঝাই। কিন্তু দেখো, নিয়ম কিন্তু তার অবস্থানে যে পরিবর্তন হয়। যদি এই বক্সটার ভিতরে যদি বলটা থাকে, তাহলে আমি কি বলবো? দ্য বল ইজ ইন অথবা ইনসাইড, ইনসাইড দ্য বক্স। দেখছো, এই যে তার অবস্থানের কারণে কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে। তাহলে রুলস গুলো তার পজিশন অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো সেগুলো চেঞ্জ হয় না। ওকে ভাই, কেমন আছেন? শেখ সায়েম, ভালো আছি। তুমি কেমন আছো সায়েম? অনেক স্টুডেন্ট যারা 23-এ পরীক্ষা দিয়েছে সবাই এখানে আসতো না? ক্লাস কি শুরু শুধু আমার ডিস্টার্ব হচ্ছে না? ক্লাস খানিকটা ডিস্টার্ব হয়েছে, কিন্তু এখন খানিকটা ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা বুঝলাম আমাদের প্রিপোজিশন দুই রকম শিখতে হবে। তোমাদের আমাদের কোর্সে কিন্তু নিয়ম যেমন ক্লাসের মধ্যে পড়াই দেই, পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 200-র মতো চার্ট আমি নিজে বাংলা অর্থ সহ একদম লিখে এটা দিয়ে দিই, যে তারা যেন এগুলো মুখস্থ করে ফেলতে পারে, এখান থেকে কমন পড়ে যায়। আচ্ছা, আমরা একটু রুলস দেখি। হ্যাঁ, আমরা কয়েকটা রুলস আজকে আলোচনা করব, অল্প কিছু, খুব বেশি না। এইটাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেসেস। ওকে, আচ্ছা, খুবই জরুরি, খুবই জরুরি, সহজ, কিন্তু তোমার জন্য খুব জরুরি একটা জিনিস। খেয়াল করো কি বলছে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বল, একটা হচ্ছে বক্স। এখন এই বলটার অবস্থান পরিবর্তনের সাথে সাথে বক্সের সাথে তার সম্পর্ক পরিবর্তন হবে, এবং তার ভিত্তিতে তাদের প্রিপোজিশন ব্যবহারটাও ডিফারেন্ট হয়ে যাবে। একটু খেয়াল করো আমরা কিভাবে বুঝি জিনিসটাকে। ধরো আমরা লিখলাম যে এই যে বলটা এখন কোথায় আছে দেখো তো? বক্সটার ভিতরে। তাহলে যদি কোনো জিনিস যদি একটা জিনিসের ভিতরে থাকে, তাহলে আমরা কি বলবো? ইন বলতে পারি। যেমন ধরো আই এম ইন দ্য ক্লাস, আমি ক্লাসটার ভিতরে আছি। উই আর ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশটার ভিতরে আছি। ইউ আর ইন ইউর রিডিং রুম, তুমি তোমার রিডিং রুমের ভিতরে আছো। ইউর মাদার ইজ ইন দ্য কিচেন, তোমার মা রান্নাঘরের ভিতরে আছে। তার মানে একটা মানুষ বা একটা বস্তু, একটা প্রাণী কিছুর ভিতরে থাকা বোঝাতে ইন বসে, অথবা ইনসাইড। ইনের জায়গায় একটা সহজ উদাহরণ কি বসে? ইনসাইডও বসতে পারে। ইনের জায়গায় কি বসতে পারে? ইনসাইড। তাহলে এই সেন্টেন্সটা বলতো কিভাবে লিখবো আমরা? এটা কি হতে পারে? 1 নম্বর সেন্টেন্সটা, দ্য বল ইজ ইন অথবা ইনসাইড দ্য বক্স। তাহলে এইটা গেল আমাদের ইনের একটা সহজ ব্যবহার, যে কোনো কিছুর ভিতরে থাকলে ইন অথবা ইনসাইড। এটা আশা করছি তোমাদের ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 2 নম্বরে আসে আমাদের অনের ব্যবহার। অনের ব্যবহারটা বোঝার জন্য আমার একটা জিনিস লাগবে। দেখো, ধরো তোমাদেরকে এই জিনিসটা বুঝাইলাম। আচ্ছা, এইখানে ধরো আমরা এই যে দুইটা জিনিস, ভাইয়াটা কি দেখতেছো? একটা পেন আছে,
আর একটা স্টিকি নোট আছে, ধরো স্টিকি নোট, আ প্যাকেট অফ স্টিকিজ, ওকে, বা আ প্যাকেট অফ নোটস। তাহলে ওইটা এইচএসসি 25-এর জন্য শর্ট সিলেবাসের, কোর্সটা 26-এর জন্য তো অবশ্যই 25-এর যেমন শর্ট সিলেবাস 26-এরও শর্ট সিলেবাস। সো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। 26 ব্যাচের এখনো পর্যন্ত শর্ট সিলেবাস, সরকার ঘোষণা দেওয়ার না পর্যন্ত। ওকে, আচ্ছা আসো। সো 26 ব্যাচ নির্দ্বিধায় কোর্সে এনরোল করতে পারো। এই যে একটা কলম দেখতেছো, এই পেনটা যখন কোনো একটা জিনিসের সারফেসে লেগে থাকা বোঝাবে, সারফেস মানে কি তার উপরিভাগ বা উপরিতল, এই উপরিতলে যখন একটা জিনিস লেগে থাকবে তখন আমরা বলবো অন। তাহলে কি বলবো? দ্য পেন ইজ অন দ্য নোট, দ্য পেন ইজ অন দ্য নোট। তাহলে আবার কি বলতে পারি? দ্য নোট ইজ অন মাই হ্যান্ড। কোনো কিছুর একদম তল ঘেঁষে যদি লেগে থাকা বোঝায় তাহলে আমরা কি বলতে পারি? এটার জন্য অন বলতে পারি। এখানে খেয়াল করো, এই যে বলটা ঠিক এই যে বক্সটার একদম গায়ে ঘেঁষে লেগে আছে তার উপরের পৃষ্ঠটায়। তাহলে এটার ইংলিশ সেন্টেন্স কি হবে বলো তো দেখি? তোমরা ক্লাসে আজকে পরীক্ষা দাও, এই জিনিসটাকে তুমি ইংলিশে কিভাবে লিখবা? এই বল আর হচ্ছে এই বক্সের পজিশনকে আমরা ইংলিশে কি দিয়ে বোঝাইতে পারি? আমি 10 সেকেন্ড টাইম নিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে সলভ করো। সলভ করে দেখি। ক্লাসের মধ্যেই এরকম টেস্ট হবে তোমাদের, হ্যাঁ, ক্লাসের মধ্যেই জিনিসটা বুঝেছো কিনা এটা বোঝার জন্য কিছু ছোট ছোট টেস্ট নিব, জন্য তোমার ক্লিয়ার হয়ে যায় পড়াটা। দ্য বল ইজ অন দ্য বক্স, রাইট, গুড। এই যে শিমুল বলেছে, দেখো এই বলটা বক্সটা কি আছে? উপরিভাগে লেগে আছে, তাহলে এটা ইংলিশ কি দাঁড়াবে? এটা 2 নাম্বার, হ্যাঁ, দ্য বল ইজ ইন দ্য বক্স। ঠিক এইগুলো কিন্তু ক্লাসের একদম প্রিমিয়াম স্লাইড, অর্থাৎ ছবি দিয়ে দিয়ে জিনিসটাকে বোঝানোর জন্য একদম সহজ করে দেওয়া। আচ্ছা, তাহলে বলটা যখন একটা জিনিসের নিচে থাকবে তাহলে কি হবে? দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। বলটা যখন কোনো কিছুর পাশে থাকবে বা কোনো কিছুর পরে থাকবে, দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বলটা বক্সটার পরে আছে। যদি কোনো কিছুর পিছনে থাকে তাহলে বলটা বক্সটার পিছনে, the ball is behind the box. The ball is behind the box, বলটা বক্সটার পেছনের অংশে আছে। যদি সামনে থাকে, the ball is before the box অথবা in front of the box। এখানে in front of এর জায়গায় আরেকটা ইউজ করতে পারবা, before। ওকে, আচ্ছা, তাহলে কি বলবো এটাকে? আমরা কি বলতে পারি? দুইটা সেন্টেন্স। The ball is before the box, you are standing before me, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। I am standing before my room, আমি আমার সামনে ঘরের সামনে দাঁড়িয়ে আছি। She is standing before my rose garden, সে আমার গোলাপ ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কোনো কিছুর সামনে বোঝাতে in front of অথবা before ইউজ করি। লাস্টলি আমাদের কি আছে? between। দুইটা জিনিসের মাঝে বোঝাতে কি হবে আমাদের? between। যেমন বলতে পারি যে, ধরো আমি কি বললাম যে এই দুইটা বটলের মাঝখানে কি আছে? একটা পেন আছে, তাহলে কি বলবো? The pen is between the bottles, অথবা the pen is between 2 bottles, এই কলমটা দুইটা বোতলের মাঝামাঝি আছে। কলমটা কি? দুইটা বোতলের মাঝামাঝি। তাহলে দুইটা জিনিসের মাঝে বোঝাইলে, দুইটা জিনিসের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে between। ওকে, আচ্ছা, তাহলে তুমি বলতে পারো কি? তুমি বলা যে I am sleeping between my parents, আমি আমার বাবা মায়ের মাঝখানে আজকে ঘুমাচ্ছি, এরকম হয় না? বাবা মায়ের সাথে তোমরা যখন ঘুমাও, আচ্ছা, এরকম হইতে পারে যে I am between my best friends, আমি আমার দুইজন বেস্ট বন্ধুর মাঝে আছি। তাহলে দুইজনের মধ্যে বোঝাতে কি হবে? between। আর যদি দুইজনের বেশি হয়, দুইয়ের বেশি হলে among, কি হবে তখন? among। ওকে, তাহলে এই চারটা কি ক্লিয়ার? সবাই একটু জানো তো ভাইকে এই চার্টের সবগুলো প্রিপোজিশন তোমরা সহজে ব্যবহার করতে পারছো কিনা? Yes, the ball is between 2 boxes, good. The ball is behind the box, right, সুন্দর হয়েছে। তাহলে এই চারটা কি বোঝা গেল? এই ব্যবহারটা প্রিপোজিশনের। ওকে, ক্লিয়ার, রাইট, ফাইন, ওকে।
আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আচ্ছা এইবার চলো আমরা একটু অফের আরো কিছু মজার মজার ব্যবহার দেখি। ওকে, আচ্ছা এখানে চিত্রটা দেখে কি মনে হচ্ছে? এটা সহজ একটা ব্যাখ্যা দেখি। এই পুতুলটার মালিকানা কার? এই মালিকানা কি ভাইটার নাকি ওর ছোট বোনটার? একটা সম্পদের মালিকানা নিয়ে টানাটানি লেগেছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, কি কোন জিনিসের মালিকানা বোঝাতে আমরা অফের ব্যবহার করি। চিত্রর সাথে সহজে মিলাইবা, তোমার মনে থাকবে বেশি। একটা জিনিস যদি নর্মালি পড়ো, তোমার ধরো এটা 24 ঘন্টা মনে থাকলে বা 24 ঘন্টা যদি মনে থাকে, যদি চিত্রর সাথে মিলিয়ে একদম খুব গ্রাফিক্স দিয়ে পড়ো, এটাকে খুব অ্যানিমেশন দিয়ে পড়ো, খুব সুন্দর চিত্র দিয়ে পড়ো, তোমার এটা 24 ঘন্টার জায়গায় অ্যাটলিস্ট তোমার 72 আওয়ার্স মনে থাকবে। আর যদি সেটাকে রিভিশন দাও ওই মানে 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে, এটা তোমার এক সপ্তাহের বেশি পড়াটা মনে থাকে। এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন। তাই আমার এই বছরের সব লেকচারের মধ্যে 25-26 কোর্সে সব টপিকে প্রিপোজিশনের সাথে আমি পিকচার যুক্ত করে দিয়েছি বোঝার জন্য। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? কারো অধিকার বোঝাতে আমরা অফ বসাই। যেমন দিস ডল ইজ অফ 2 siblings, এই পুতুলটা 2 ভাই বোনের। কেউ তো কাউকে ছাড় দিচ্ছে না, তাহলে 2 ভাই বোনের। তাহলে ধরো আমরা বললাম কি, দ্য প্রপার্টি ইজ অফ 2 owners, এই সম্পদটা 2 জন মালিকের। তাহলে আমরা যদি বলি এই কলমটা শিমুল আর হচ্ছে জামালের, তাহলে কি বলবো? তাহলে কি বলতে পারি আমরা? দিস পেন ইজ অফ শিমুল এন্ড জামাল, রাইট? এই কলমটা শিমুল এবং জামালের। ওকে, তাহলে অফের এই ব্যবহারটা আশা করছি ক্লিয়ার। আরো আছে অফের ব্যবহার, দেখো কারো বয়স অথবা গুণ বোঝাতে। একটা মানুষের গুণ হয় না যে সে খুব ভালো কথা বলতে পারে, সে খুব ভালো বক্তৃতা দিতে পারে, সে খুব ভালো গান গাইতে পারে। কারো গুণাবলী অথবা কারো কোন একটা বয়স যখন বোঝাই আমরা, এটাকে আমরা অফে ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি ইজ এ গাই অফ এনার্জি, সে একটা শক্তির মানুষ, শক্তিশালী মানুষ। হি ইজ এ ম্যান অফ 80, সে 80 বছরের একজন মানুষ। এখন আমি ধরো তোমাদের মধ্যে থেকে কাউকে বললাম, ধরো ফাহিম। তাহলে আমি যদি বলি যে ফাহিমের বয়স, ফাহিম 16 বছরের একজন ছেলে, তাহলে এটা ইংলিশ কি হবে বলো তো সবাই? ফাহিম 16 বছরের একজন ছেলে। সবাই একটু এটা ইংলিশ করো, একটা পরীক্ষা, ক্লাসে পরীক্ষা দাও। ফাহিম 16 বছর বয়সের একজন ছেলে। এটাকে অফের ব্যবহার দিয়ে কিভাবে সলভ করবা? ফাহিম ইজ এ বয় অফ 16 years old. গুড, শিমুল উত্তর করেছে সবার প্রথম। ফাহিম ইজ এ বয় অফ 16. গুড, এই যে বিলকিস বেগম, বিলকিস বেগম সুন্দর আছে। বিলকিস বেগম তোমার স্টুডেন্টের নাম অবশ্যই বিলকিস না, আমার মনে হয়। ফাহিম ইজ এ বয় অফ 16, এই যে আমাদেরকে নিহা বলেছে, শাহরিয়ার বলেছে। ফাইন, গুড গুড, কংগ্রাচুলেশনস, গুড, কিপ ইট আপ। তাহলে কারো বয়স বোঝাতে আমরা কি বলবো? ফাহিম ইজ আ বয় অফ 16, ফাহিমের বয়স 16 বছর। ওকে, ক্লিয়ার। এরপরে আসে আমরা উইদাউট এর ব্যবহারে। আচ্ছা, আমরা অফের ব্যবহার 2টা দেখলাম। হ্যাঁ, অবশ্যই আমরা কোর্সের মধ্যে এগুলো আরো ডিটেইলস আলোচনা করব, এগুলো আরো প্র্যাকটিস করব কোর্সের ভিতরে। উইদাউট এর ব্যবহার, আমরা উইদাউট অর্থ জানি কি? কাউকে ছাড়া কোনো কিছু, তাই না? আমি বললাম যে আমরা সব বন্ধুরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম শুধু জামালকে ছাড়া। তাহলে দেখো কি বলতেছি, যখন সবাই মিলে একটা কাজ করতেছে একজনকে বাদে, ধরো এখানে ধরো এই যে 10 জন মানুষ মিলে একটা কাজ করতেছে, হ্যাঁ, বা কোথাও একটা ঘুরতে গেল, তারা ট্যুরে গেল, ধরো কক্সবাজার গেছে তারা। এখন তাদের ওই বন্ধুর মধ্যে একজন বন্ধু কক্সবাজার যায়নি। সে গিয়েছে কোথায়? সে কক্সবাজার না গিয়ে সে গিয়েছে হচ্ছে রংপুর। ধরো সে রংপুর গিয়েছে। তাহলে সেন্টেন্সটা কিভাবে তুমি মেক করবা খেয়াল করো তো। আমরা কিভাবে বলতে পারি যে all the friends went to কক্সবাজার except ছাড়া কে? এটা ধরো হচ্ছে ফাহিম। তো
তাহলে উইদাউটের জায়গায় আরেকটা প্রিপোজিশন ইউজ করতে পারবে, সেটা হচ্ছে এক্সেপ্ট। তাহলে আমরা যদি বলি 10 জন বন্ধু বা আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম ফাহিমকে সাথে, ইংলিশটা কি দাঁড়াবে খেয়াল করো তো, যে we all went to কক্সবাজার উইদাউট অথবা এক্সেপ্ট ফাহিম, ফাহিমকে ছাড়া। তাহলে ইংলিশটা কি দাঁড়ালো, এক্সেপ্ট ফাহিম, তাই তো? আচ্ছা, তাহলে এইটার মতো করে আমি একটা সেন্টেন্স দিয়ে এটাকে ইংলিশ করো, ক্লাসের মধ্যে তোমার পড়াটা কমপ্লিট হয়ে গেল। এইবার দেখি তোমরা ছাড়ার, এখানে দেখো অনেকগুলো এক্সাম্পল আছে। উই ওয়েল ওয়েন্ট টু কক্সবাজার এক্সেপ্ট ফারহান। নান ক্যান সলভ দিস ম্যাথ উইদাউট আইনস্টাইন। আইনস্টাইনকে ছাড়া এই কঠিন ম্যাথটা কেউ সলভ করতে পারবে না। তোমাদের ক্লাসে কিন্তু এরকম দু একজন থাকে খুবই জিনিয়াস, টিচার বলার সাথে সাথে ও ম্যাথটা সলভ করে ফেলতেছে, ও ইংলিশটা অ্যান্সার করে ফেলতেছে, আচ্ছা না? আচ্ছা, তো এই কোশ্চেন অ্যান্সার করো তো দেখি, যে ফারহান, আচ্ছা এটা বাংলায় লেখা উচিত তাই না? ফারহান সকল সাবজেক্টে পাশ করেছে ইংরেজি ছাড়া, সকল বিষয়ে পাশ করেছে বা করেছিল ইংরেজি ছাড়া। দেখি একটু বলো। কি হবে? সবাইকে অ্যান্সার করো, ক্লাসের মধ্যেই প্রবলেম সলভ করো, এটা সবচেয়ে ভালো জিনিস। ফারহান ওয়াজ পাসড হবে না, ফারহান ওয়াজ পাস্টে মানে হচ্ছে ফারহানকে পাস করানো হয়েছে, অ্যাক্টিভ হবে সেন্টেন্সটা। তাহলে ফারহান পাসড অল দ্য সাবজেক্টস এক্সেপ্ট ইংলিশ। গুড। ফারহান পাসড অল দ্য সাবজেক্টস হবে অনেকগুলো না, তাহলে প্লুরাল হবে এটা। তাহলে ফারহান পাসড অল দ্য সাবজেক্টস উইদাউট ইংলিশ। ফাইন। তাহলে কি দাঁড়ালো ইংলিশটার সেন্টেন্সটা? তাহলে আমরা কি করতে পারি? ফারহান যদি দেখি পাস করেছিল, তার মানে পাস্ট টেন্স, তাই না? তাহলে ফারহান পাস্ট। ইন দিলেও উত্তরটা সঠিক, না দিলেও সঠিক। ফারহান পাস্ট ইন অল দ্য সাবজেক্টস, ইন অল দ্য সাবজেক্টস প্লুরাল, except English. Okay? ইংরেজি ছাড়া ফারহান সকল বিষয়ে পাশ করেছে। ওকে, তাহলে আশা করছি উইদাউট এর ব্যবহার তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটা ব্যবহার দেখবো, ফ্রম এর ব্যবহার। ফ্রম আমরা কোথায় কখন কিভাবে ব্যবহার করি। হ্যাঁ, ফারহান হ্যাজ পাসড ইন অল সাবজেক্টস উইদাউট ইংলিশ। হ্যাঁ, তুমি প্রেজেন্ট পারফেক্টে দিলে তখন করেছিল না, মিনিংটা হবে হচ্ছে করেছে। ওকে, আচ্ছা আমরা ফ্রম এর ব্যবহার দেখি। দেখো, এই যে একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি বসে আছে এখানে, বই টই পড়ে আছে, দেখে তো মনে হচ্ছে কোন দেশ থেকে যেন আসছে, তাই না? কোথাও থেকে। আচ্ছা, তাহলে হতে বা থেকে যখন বোঝাবে যে একজন ব্যক্তি কোথা থেকে আসছে, তার জন্মভূমি কোথায়, সে ঢাকা থেকে আসছে নাকি কুমিল্লা থেকে আসছে নাকি বরিশাল থেকে আসছে নাকি রংপুর থেকে আসছে, এই যে আশা বোঝাই বা কারো জন্ম বোঝাই, কারো জন্মস্থান, যদি কারো জন্মস্থান বোঝাই সেটাও কিন্তু হবে। সেটা আমি কি ব্যবহার করবো? আমরা সেক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে ফ্রম। আচ্ছা, তাহলে কি পাচ্ছি? দ্য ট্যালেন্টেড মিউজিশিয়ান কেম ফ্রম নিউ ইয়র্ক। এই মেধাবী মিউজিশিয়ানটি নিউ ইয়র্ক থেকে এসেছেন। দ্য ইন্টেলেকচুয়াল স্কলার, এই যে মেধাবী যে স্কলার ব্যক্তিটি রয়েছেন এখানে, অ্যারাইভড ফ্রম অক্সফোর্ড, তিনি অক্সফোর্ড জায়গা থেকে বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছেন। অক্সফোর্ড একটা শহরের নাম, অক্সফোর্ড আবার ইউনিভার্সিটির নাম হয়। ওকে, তাহলে এইটার মতো করে আমি যদি বলি যে মুহাম্মদ আশরাফুল
বরগুনা থেকে এসেছেন, তাহলে এটা ইংলিশ কি হবে? সবাই পার্টিসিপেট করো তো ক্লাসটাতে, দেখি কারা কারা পারো। ক্লাসের উদ্দেশ্য আমাদের ক্লাসে পড়াশোনা করা, ক্লাসের মধ্যে আমরা সময় নষ্ট করাটা আমাদের উদ্দেশ্য না। মোহাম্মদ আশরাফুল বরগুনা থেকে এসেছেন, এটার ইংলিশ কি হবে বলো? দেখা যাক তোমরা ক্লাসে কতটুকু মনোযোগ, তোমাদের মনোযোগ কতটুকু আছে দেখি একটু। তোমরা কি মনোযোগী শ্রোতা নাকি তোমরা হচ্ছে অমনোযোগী শ্রোতা? শিমুল সবচেয়ে বেশি মনোযোগী আজকের ক্লাসে, শিমুল সবচেয়ে বেশি আনসার করতেছে। মোহাম্মদ আশরাফুল কেম ফ্রম বরগুনা, এসেছেন প্রেজেন্ট পারফেক্ট দিলে ভালো হয়। হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল হ্যাজ কাম দিলে ভালো হবে। খেয়াল রাখতে হবে, যখন এসেছেন এরকম মিনিং দিবে তখন সেটা পারফেক্ট। আর যদি দিতাম এসেছিলেন, ছিলেন, এরকম মিনিং যদি দেই তাহলে সেটা হবে হচ্ছে V2 তে দিবা। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট দিবা। এসেছেন, করেছেন, খেয়েছেন, গিয়েছি, করেছি, খেয়েছি, দিয়েছি, দেখেছি, পড়েছি, পারফেক্ট। গিয়েছিলাম, দেখেছিলাম, করেছিলাম, খেয়েছিলাম অতীতে, তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, দেখা যাক কে কি অ্যান্সার করছো। মোহাম্মদ আশরাফুল হ্যাজ কাম, ফ্রমটা বাদ দিয়েছো। রাজিউল হাসান অলরেডি তুমি ফ্রমটাই বাদ দিয়ে দিছো, তুমি যেটা শিখাচ্ছ ওইটাই বাদ দিয়ে দিছো, তাই না? ওকে, সমস্যা নাই, ব্যবহার করতে করতে শিখে যাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ইংলিশে রূপান্তর করে দেখি তো কি পাচ্ছি আমরা এটাকে ইংলিশে। মোহাম্মদ আশরাফুল, তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? হ্যাজ হয়। হ্যাজ কাম, কেম, কাম। V3টাও তো কি আমাদের V3ও কিন্তু কাম। মোহাম্মদ আশরাফুল হ্যাজ কাম ফ্রম বরগুনা, তাই তো? ওকে, তাহলে আমরা আশা করছি ফ্রম এর ব্যবহারটা আমরা শিখে গেলাম। সহজ, আরো এগুলো বিস্তারিত আলোচনা আছে। আমরা আজকে ক্লাসের সর্বশেষ টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে টু এর একটা ছোট্ট ব্যবহার দেখব। ওকে, খেয়াল করো, টু এর ব্যবহারটা আমরা এখানে একটু খেয়াল করি। কি বলছে? কোন নির্দিষ্ট দিকে, এই জায়গাটা নোট করে এখানে লিখা হচ্ছে কোন নির্দিষ্ট স্থানে বোঝাতে, কোন নির্দিষ্ট স্থানে যাওয়া বোঝাতে। আচ্ছা, আমরা ধরো আমি বললাম একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছি, আমি শপিং মলে যাচ্ছি, তাহলে কি হবে? নির্দিষ্ট স্থান বলতে হবে কিন্তু। আমি যদি বলি যে আমি শপিং মলে যাচ্ছি, আই এম গোয়িং টু দা শপিং মল, দা শপিং মল, তাই তো? আবার আমি যদি বলি আমি মাঠে যাচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং টু ফিল্ড। আমি যদি বলি আমি মসজিদে যাচ্ছি, তাহলে ইংলিশ কি দাঁড়াবে? আই এম গোয়িং টু মস্ক, তাই তো? আচ্ছা, এখন টু এর সাথে একটা প্রিপোজিশনের খুব বড় ধরনের ঝামেলা আছে। এই ঝামেলাটা কি দেখো তো? ঝামেলাটা হচ্ছে টু ভার্সেস টুয়ার্ডস। টু ভার্সেস টুয়ার্ডস। একটা ছোট্ট গল্প দিয়ে আজকে আমরা প্রিপোজিশনের ক্লাসের শেষের দিকে আসতেছি। খেয়াল করো এখানে কি বলছে। দেখো, একজন ধরো হচ্ছে এই ফারহান, হ্যাঁ, ফারহান তার এটা বাসা। ফারহান এখান থেকে রওনা দিল, এইটুকু পৌঁছাইল। এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে তাদের কি? এটা হচ্ছে তাদের কলেজ। ওকে, ফারহানের কলেজ। এই জায়গা পৌঁছে আবার এই জায়গা হচ্ছে ফারহানের মাঠ। তাদের কি? তাদের খেলার মাঠ, তাই তো? প্লেগ্রাউন্ড। আর এটা কি? এটা হচ্ছে কলেজ। এখন চিন্তা করো, ফারহান হচ্ছে যখন বিকালে কলেজ থেকে আসলো বা দুপুরে আসার পরে সে বিকালবেলা খেলতে গেল। আচ্ছা, ফারহানের তাহলে নির্দিষ্ট জায়গা কোনটা বলো তো? এইবার তোমাদের মোটামুটি দুইটা জিনিসে ক্লিয়ার হয়ে যাবা। যখন কোনো দিক বুঝাবে, খেয়াল করো, টুয়ার্ডস বসবে কখন? যখন শুধু দিক, দিক। আর টু কখন? টু হচ্ছে স্থান বোঝাবে, নির্দিষ্ট স্থান। ওকে, নির্দিষ্ট স্থান। এখন দেখো, ফারহান যাচ্ছে কোথায়? সে কলেজের দিকে যাচ্ছে, তার মানে ফারহান ইজ গোয়িং টুয়ার্ডস কলেজ। এটা কিন্তু তার গন্তব্য না, এটা নির্দিষ্ট জায়গা না, সে এখানে যাচ্ছে না,
সে এই জায়গা দিয়ে গিয়ে যাবে কোথায়? প্লেগ্রাউন্ডে যাবে। তাহলে তার গন্তব্যটা কোথায়? দেখো, তার গন্তব্য হচ্ছে এখান দিয়ে হেঁটে, সোজা হেঁটে সে যাবে কোথায়? সে এইখানে গিয়ে পৌঁছাবে। তাহলে সে কলেজের দিকে যাচ্ছে, তাহলে কোনো কিছু দিকে বোঝালে কি? তাহলে দেখো সেন্টেন্সগুলো কিভাবে লিখবা। 1 নাম্বার, যদি সে কলেজের দিকে যায়, ফারহান ইজ গোয়িং টুয়ার্ডস কলেজ। তাহলে সেই কলেজে পড়তে যাচ্ছে এখন, বা কলেজে কি থামবে? না, থামবে না। সে কলেজে জাস্ট রাস্তাটা দিয়ে যাচ্ছে, কলেজের দিকে যাচ্ছে, কলেজে সে যাবে না। আর দ্বিতীয় সেন্টেন্স আমরা কি লিখবো? ফারহান কোথায় যাচ্ছে? প্লেগ্রাউন্ডে। এটা তার গন্তব্য, এটা তার নির্দিষ্ট স্থান। তাহলে কি হবে সেন্টেন্সটা? ফারহান ইজ গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। ওকে, আশা করছি দুইটার প্রবলেম ক্লিয়ার হয়েছে। ওকে, তো আজকে ছোট্ট ক্লাসটি তোমরা সবাই নোট করবে। আমি আশা করব তোমরা বন্দি পাঠশালা যে গ্রুপটি রয়েছে, গ্রুপের মধ্যে আজকে ক্লাস, আজকে গাইডলাইন সেশন, তোমাদের পুরো ইংরেজির জার্নিটা তোমাদের কেমন হবে, যে আলোচনাগুলো করলাম তোমাদের জন্য উপকার হয়েছে কিনা, সেই জিনিসগুলো তোমরা জানিয়ে তোমাদের ক্লাস নোটগুলো সাবমিট করবে। ওকে, আশা করছি বন্দি পাঠশালার সাথে তোমাদের জার্নিটা সুন্দর হবে এবং ইংরেজির জার্নিটাকে সবচেয়ে সুন্দর ও গোছানো করার জন্য ইংলিশ উইনার 3.0 কোর্সটি তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করবে, সেটাই বিশ্বাস করি। ওকে, ইংলিশ কি আর ক্লাস হবে? ক্লাস যদি হয় তাহলে তোমরা তো অবশ্যই তোমরা এটা রুটিন পাবা। ক্লাসের রুটিনগুলো তোমরা দেখবে এই গ্রুপের কাভার আকারে দেওয়া আছে। হ্যাঁ, ওই কাভারে দেখলেই তোমরা বুঝে যাবা কোন দিন কোন ক্লাসটা হবে। ওকে, যদি তারপরে হয়ও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে, এবং হলে সেটার জন্য তোমাদের রুটিনও তোমরা আলাদাভাবে পাবা। ওকে, আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, এতদিন টুয়ার্ডস দিয়ে সামনে বোঝাতাম না, টুয়ার্ডস এর ব্যবহারটা পার্থক্য আছে। টুয়ার্ডস বলতে শুধু সামনে হলেই হবে না, সামনে টু টুয়ার্ডস দুইটাই হইতে পারে। যদি এমনটা হয় যে কোনো শুধু দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, হ্যাঁ, এটা টুয়ার্ডস। আই এম গোয়িং টুয়ার্ডস সাউথ, আই এম গোয়িং টুয়ার্ডস নর্থ, আমি নর্থের দিকে যাচ্ছি। নর্থ তো কোনো গন্তব্য না, নর্থে তুমি কোন জায়গায় গিয়ে পৌঁছাইবা? তুমি যে নর্থে যাইতে যাইতে তুমি মহাসাগর পার হয়ে যাবা, তাহলে এটা শুধু একটা দিক। আর যদি বলছি আমি ওই বিল্ডিং এ 3 তলা বিল্ডিং এ যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য 3 স্টোরি বিল্ডিং, আমি ওই 3 তলা বিল্ডিং এর দিকে যাচ্ছি বা বিল্ডিংটাতে যাচ্ছি। তাহলে দিকে বোঝাতে টুয়ার্ডস, আর কোন নির্দিষ্ট প্লেস বোঝাতে টু বসবে। ওকে, আই এম গোয়িং টু নিউ ইয়র্ক, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু কুমিল্লা, নির্দিষ্ট স্থান। দিকে যাওয়া বোঝাতে শুধু টুয়ার্ড। কোর্সে 26 ব্যাচের জন্য আমাদের কোর্স আসবে কিনা? 26 ব্যাচের জন্য আমরা যদি ডেডিকেটেড কোর্স আনি তাহলে এটা কিছুদিন পর, এখনই না। যদি তোমরা এখন এনরোল করতে চাও তাহলে 3.0, আর যদি কিছুদিন অপেক্ষা করো তাহলে 26 ব্যাচের কোর্স আসবে। ওকে, 26 ব্যাচের জন্য ডেডিকেটেড কোর্স আসবে। ওকে, তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো আজকে অল্প মেসেজে জানিয়ে দাও। আজকে আমরা মোটামুটি 1 ঘন্টার উপর একটা ক্লাস নিলাম। তোমাদের পুরো সিলেবাস, ফার্স্ট ইয়ারে কি পড়বা, সেকেন্ড ইয়ারে কি পড়বা, কোন কোন ইউনিট তোমাদের আছে, কোন কোন লেসন আছে, রাইটিং এর কি টপিক আছে, কোনটায় কত মার্ক, সবকিছু আশা করছি তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পাশাপাশি প্রিপোজিশনের বেসিক জিনিসটা, প্রিপোজিশন কখন কোনটা ব্যবহার করব, কখন অন হবে, কখন অফ হবে, কখন ইন হবে, কখন বিটুইন হবে, সবগুলি মোটামুটি আমরা গুছিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। যদি আমি পরে আসলাম, সমস্যা নেই, তুমি আবার এটা রেকর্ডে দেখবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাইয়া। ওকে, অনেক ভালো লাগলো ভাইয়া, এন্ড অনেকদিন পরে আবার আপনার ক্লাস করলাম। হ্যাঁ, আরো করব আমরা, ধীরে ধীরে আরো ক্লাস করব। ওকে, সবাই দোয়া রাখবে ভাইয়ের জন্য। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং পুরো বন্দি পাঠশালা টিম তোমাদের পাশে আছি প্রতিটা প্রবলেমে তোমাদেরকে সলিউশন দেওয়ার জন্য, তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রতিটা জার্নিতে তোমাদের জার্নিটাকে আরো স্মুথ করে দেওয়ার জন্য একটা বড় টিম আমরা কিন্তু কাজ করছি। সো এত বছর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমার সফলতার গল্প লেখার জন্য প্রস্তুত আছি আমরা। শুধু তোমাকে হতে হবে একটা উইনার মাইন্ডেড, যে আমি উইনার হব, আমি চ্যাম্পিয়ন হব। ওই মাইন্ডটা রাখলেই আর আমাদের ডেডিকেশন মিলে, উভয় মিলে কিন্তু একটা সুন্দর কাব্য রচনা হতে পারে। ওকে, আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে উইথ বন্দি পাঠশালা। আসসালামু আলাইকুম।